ট্রাম্প নেতানিয়াহুর গোপন আলাপ, 2 থেকে 3 সপ্তাহে শেষ হবে গাজা যুদ্ধ। ইসরায়েলি মন্ত্রীদের ভয়ঙ্কর প্রস্তাব, গাজাবাসীকে না খাইয়ে মারার পরিকল্পনা। ট্রাম্পের স্ত্রীকে এরদোয়ানের স্ত্রীর চিঠি, গাজা যুদ্ধ বন্ধের আকুতি। হুথিদের ভয়ঙ্কর মিসাইল হামলা, ভেদ করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। ট্রাম্প দিয়েছিলেন হুমকি, তাতেই থেমে গিয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ। ইউক্রেনের হাতে ভয়ঙ্কর মার্কিন ক্রুজ মিসাইল, শেষ আশা নাকি নতুন শুরু? আফগানিস্তানের পর এবারও ইরাক থেকেও বিতাড়িত মার্কিন বাহিনী। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশ্বে, সঙ্গে আছি আমি শক্তি রায়। গাজার যুদ্ধ থামাতে শুরু হয়েছে জোরালো কূটনৈতিক উদ্যোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই সমাধান হতে পারে এই সংঘাতের। তবে এরই মধ্যে ইসরায়েলি হামলায় দক্ষিণ গাজার একটি হাসপাতালে প্রাণ গেছে আরও অন্তত 20 জনের। বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ দিন দিন যেন আরও হচ্ছে ঘনীভূত। কিন্তু ঠিক এই সময়ে ভেসে এলো এক চমকপ্রদ ঘোষণা। ওভাল অফিস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সমাধান হয়ে যাবে গাজা যুদ্ধের। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, যেন পৃথিবী শিগগিরই হতে চলেছে এক বড় পরিবর্তনের সাক্ষী। ট্রাম্প সাংবাদিকদের বলেন, সবাই এখন গাজা সিটির কথাই বলছে। আলোচনার ঝড় থামছে না, কিন্তু শেষ পর্যন্ত এই সংঘাত মীমাংসা হবেই, আর তা দ্রুতই হওয়া উচিত। তার কথাগুলোতে বোঝা যাচ্ছিল, একদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ, অন্যদিকে কূটনৈতিক দর কষাকষি, 2 মিলিয়ে হয়তো এগিয়ে আসছে শেষ অধ্যায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এ তথ্য। ট্রাম্প জানান, যুদ্ধ থামাতে চলছে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা। তিনি ইঙ্গিত দেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগই এখন এই আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি বলেন, বিবি নেতানিয়াহুর সঙ্গে নিয়মিত কথোপকথন চলছে, আর একসাথে তারা ইরানের পারমাণবিক হুমকি প্রতিহত করতে সফল হয়েছেন। তবুও ট্রাম্প স্পষ্ট করে দিলেন, 2023 সালের 7 অক্টোবরের ভয়াল দিনটি কেউ ভুলবেন না। সেদিন হামাসের আকস্মিক হামলায় কেঁপে উঠেছিল ইসরায়েল। তার মতে যুদ্ধ থামানো জরুরি, তবে সেই স্মৃতি ইতিহাসের পাতায় রয়ে যাবে চিরকাল। এই যুদ্ধের আড়ালে লুকিয়ে আছে মানবিক বিপর্যয়। গাজার রাস্তায় ক্ষুধার্ত মানুষের জন্য যুক্তরাষ্ট্র নাকি পাঠাচ্ছে বিপুল পরিমাণ খাদ্য। ট্রাম্প বলেন, তারা অনেক মানুষকে খাওয়াচ্ছেন, কিন্তু এত বিপুল জনসংখ্যাকে সহায়তা করাও বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তার পাশে দাঁড়িয়ে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তাদের লক্ষ্য যুদ্ধের ইতি টানা, তবে এমনভাবে শেষ করতে হবে যাতে হামাস আর গাজা শাসন করতে না পারে। এদিকে দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন। নিহতদের মধ্যে ছিলেন 5 জন সাংবাদিকও। ঘটনার পর নেতানিয়াহু বলেন, এটি ছিল দুর্ভাগ্যজনক ভুল, যার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। হাওলাদার শামীম, আরটিভি। এবার গাজা যুদ্ধ নিয়ে তীব্র বিতর্ক ইসরায়েলের মন্ত্রিসভায়। কট্টরপন্থী মন্ত্রীরা প্রকাশ্যে দাবি তুলেছেন, গাজার মানুষকে অনাহারে রেখে আত্মসমর্পণে বাধ্য করা হোক। তবে এই প্রস্তাবের কড়া বিরোধিতা করেছেন সেনাপ্রধান ইয়াল জামির। ইসরায়েলের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, বৈঠকে এ নিয়ে 2 পক্ষই জড়ান তুমুল বাকবিতণ্ডায়। ইসরায়েলি মন্ত্রিসভার সর্বশেষ অবস্থা জানুন হাওলাদার শামীমের প্রতিবেদনে। এক টেবিলে বসা সরকার ও সেনাপ্রধান, কিন্তু আলোচনার গন্ধে যেন ঝরে পড়ছিল রক্ত আর মাংসের ছায়া। বর্বরতায় একের পর এক ধাপ পেরিয়ে এবার গাজাবাসীকে শুধু হাতেই নয়, ভাতেও মারতে চাইছে দখলদার ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা। তারা এবার প্রকাশ্যে দাবি তুললেন, গাজার মানুষকে যুদ্ধ নয়, অনাহার দিয়েই পরাস্ত করা হোক। আর এ নিয়েই সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে তারা জড়িয়ে পড়েছেন উত্তপ্ত বাকবিতণ্ডায়। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 এর বরাতে এই খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি। শনিবার রাতে সেই বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল গিদিয়ন্স চ্যারিটস 2 নামক একটি সামরিক পরিকল্পনা, যাতে গাজায় ব্যাপক হামলার পাশাপাশি গণ উচ্ছেদের প্রস্তুতি রাখা হয়েছে। আলোচনার শুরুতেই অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ মুখ খুললেন আরো নির্মম সুরে। তিনি দাবি করেন, সেনারা যেন গাজার মানুষকে পানি বা বিদ্যুৎ কিছুই না দেয়, তাদের অভুক্ত রেখে আত্মসমর্পণ করতে বাধ্য করে। তার কণ্ঠে ছিল নিষ্ঠুর দৃঢ়তা, তারা সরে না গেলে অনাহারে মরতে দাও।
কিন্তু সেনাপ্রধান ইয়াল জামির দৃঢ়ভাবে এর বিরোধিতা করেন এবং সতর্ক করে জানান এমন নির্দেশ সামরিক বাস্তবতায় সম্ভব নয়। তিনি বলেন যুদ্ধক্ষেত্রে সময় নির্ভর করে পরিস্থিতির উপর। খান ইউনিস থেকে রাফা বিভিন্ন ফ্রন্টে এখন যুদ্ধ চলছে, তাই সুপরিকল্পনা ছাড়া তাড়াহুড়া করা মানেই ভয়াবহ ভুল। তার কণ্ঠে ভেসে এলো এক সতর্কতা, যুদ্ধ মানেই শুধু গোলাবারুদ নয়, এর সঙ্গে জড়িত কৌশল ও সময়। এই কথা শুনে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির হঠাৎ হস্তক্ষেপ করেন এবং অভিযোগ তোলেন জামির নাকি সামরিক আইনি কাঠামোর ভয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করছেন। পরবর্তীতে স্মোট্রিচ আবারও তাকে অভিযুক্ত করেন রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অমান্য করার জন্য। তিনি বলেন, এটা কি রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা নয়? আপনি হামাসকে পরাজিত করতে চান না। অভিযোগের পাল্টা জবাবে জামির ক্ষুব্ধ হয়ে বলেন, আপনি কিছুই বোঝেন না, ব্রিগেড বা ব্যাটালিয়ন কি তা জানেন না, এতে সময় লাগে, এটা আপনাদের উপলব্ধির বাইরে। চ্যানেল 12 জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মন্ত্রিসভায় উপস্থিত জ্যেষ্ঠ মন্ত্রীরা ইসরায়েল কার্জ ও রন ডারমার তখন নীরব ছিলেন। তারা কেবল যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা চাপের বিষয়টি উল্লেখ করেন এবং দ্রুত সমাধান চাওয়া হচ্ছে বলে জানান। টাইমস অব ইসরায়েল জানায়, আগামী মঙ্গলবার আবার বসবে মন্ত্রিসভা। আলোচনায় থাকবে গাজার নতুন অভিযান ও সম্ভাব্য বন্দি বিনিময়। কিন্তু এর মধ্যেই মৃত্যুর মিছিল হচ্ছে আরো লম্বা। গেল অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬২,৭০০ এর বেশি মানুষ। উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে আর ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষের ছায়া। হাওলাদার শামীম, RTV। হোয়াইট হাউসে পৌঁছেছে তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের লেখা একটি চিঠি। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্দেশ্যে লেখা সেই চিঠিতে গাজার শিশুদের দুর্দশা তুলে ধরে এমিন জানান দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান। চিঠির উত্তরে মেলানিয়া ট্রাম্প কি বলেছিলেন সেটি জানবো প্রতিবেদনে। তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান সরাসরি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে লিখেছেন এই চিঠি। গাজার শিশুদের কান্না, যুদ্ধের ধ্বংসস্তূপে চাপা পড়া নিষ্পাপ স্বপ্নের হাহাকার সবই আছে সেই চিঠিতে। 23 আগস্ট শনিবার পাঠানো এই চিঠিতে এমিন এরদোয়ান মেলানিয়া ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন যেভাবে তিনি ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শিশুদের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন, সেভাবে যেন গাজার শিশুদের প্রতিও সেই মানবিক আহ্বান ছড়িয়ে দেন। তিনি লিখেছেন, প্রতিটি শিশুরই নিরাপদ আর ভালোবাসায় ভরা পরিবেশে বেড়ে ওঠার অধিকার আছে। এই অধিকার কোনো দেশ, ধর্ম বা জাতির জন্য সীমাবদ্ধ নয়, এটি মানব পরিবারের প্রতি এক মৌলিক দায়িত্ব। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনেও তুলে ধরা হয় সেই চিঠির কথা। চিঠিতে আরও তুলে ধরা হয় ভয়ঙ্কর পরিসংখ্যান। শুধু গত 2 বছরে গাজায় প্রাণ হারিয়েছে 18,000 শিশু আর মোট নিহত হয়েছেন 62,000-এরও বেশি নিরীহ মানুষ। এমিন এরদোয়ান বলেছেন, ইউক্রেন যুদ্ধে নিহত 648 শিশুর প্রতি মেলানিয়া যে সংবেদনশীলতা দেখিয়েছিলেন সেটি যদি গাজার শিশুদের জন্য করা হয় তবে তা হবে এক ঐতিহাসিক দায়িত্ব পালন। তিনি আরও বলেন, একজন মা, একজন নারী এবং একজন মানুষ হিসেবে আমি আপনার চিঠিতে প্রকাশিত অনুভূতির সঙ্গে গভীরভাবে একমত। আমি আশা করি আপনি গাজা শিশুদের জন্য একই আশা লালন করবেন যারা শান্তি ও প্রশান্তি কামনা করে। এমিন এরদোয়ান লিখেছেন, আজ হাজার হাজার শিশুর কফিনে লেখা হচ্ছে, অনেকের নামও আর শনাক্ত করা যাচ্ছে না। এ যেন বিবেকের উপর এক অপূরণীয় ক্ষত। এমিন এরদোয়ান মেলানিয়াকে জানান, যুদ্ধের ভয়াবহতা শিশুদের চুল পর্যন্ত সাদা হয়ে যাচ্ছে, তারা হাসতে ভুলে গেছে, ছোট্ট কণ্ঠে পর্যন্ত শোনা যাচ্ছে তারা নাকি অপেক্ষা করছে মৃত্যুর। চিঠিতে তিনি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করে গাজার দুর্দশার কথা তুলতে আহ্বান জানিয়েছেন মেলানিয়াকে। বলেছেন, যখন বিশ্ব এক সম্মিলিত জাগরণের দিকে এগোচ্ছে তখন গাজার শিশুদের পাশে দাঁড়ানো শুধু সহানুভূতি নয়, এটি হবে ইতিহাসের দায়বদ্ধতা। وصل صوتنا لكل الدنيا، كيف الأطفال كيف بموتوا، أنا عمال بدي أموت، مش قادر أنطق الكلام من كثر ما أكل على الأسباب، 3 أسباب ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় বড় ধাক্কা। ইয়েমেনের হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ভেদ করেছে থার্ড আয়রন ডোম সহ সব প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এতে প্রথমবারের মতো ব্যবহার হয়েছে ক্লাস্টার মিউনিশন, যা কার্যত অসহায় করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাকে। কিভাবে কাজ করে হুথিদের এই ক্লাস্টার মিউনিশন সেটিই জানবো প্রতিবেদনে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার সব স্তর, থার্ড আয়রন ডোম, অ্যারো, ডেভিড স্লিং মুহূর্তেই হয়ে উঠল সক্রিয়। কিন্তু কোনোভাবেই ঠেকানো যায়নি ইয়েমেনের হুথিদের ছোড়া এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। কারণ হুথি যোদ্ধারা প্রথমবারের মতো ব্যবহার করেছে ক্লাস্টার মিউনিশনযুক্ত ব্যালিস্টিক মিসাইল, সামরিক ভাষায় যাকে বলা হয় ওয়্যারহেডের বিভাজন। মাঝ আকাশে গিয়ে এই বোমা ভেঙে যায় অসংখ্য ক্ষুদ্র সাবমিউনিশনে, যা ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার
কিলোমিটার এলাকায় এবং ঘটায় একের পর এক বিস্ফোরণ। ছোট ছোট টুকরোয় ভেঙে যাওয়ায় এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। এর ফলেই বর্বর ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অসহায় হয়ে পড়ে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এবং বিবিসির প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। ইসরায়েলি মিডিয়ার ফুটেজেও ধরা পড়েছে রাতের আকাশ চিরে ছুটে যাচ্ছে আগুনের গোলা, তারপর মুহূর্তেই শহরের কিছু অংশে ছড়িয়ে পড়ছে ধ্বংসাবশেষ। সামান্য ক্ষয়ক্ষতি হলেও এর কৌশলগত প্রভাব ভয়াবহ, কারণ এটি শুধু একটি হামলা নয়, বরং সামরিক বিশ্লেষকদের চোখে নতুন ধরনের হুমকির শুরু। তারা বলছেন হুতিদের হাতে ইরান সরবরাহ করেছে এই প্রযুক্তি। ইরানের কাদের ও খোররামশাহের ক্ষেপণাস্ত্রই বহন করতে পারে এ ধরনের ক্লাস্টার বোমা, যা এর আগেও ব্যবহার করেছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে। এবার সেই ভয়ঙ্কর অস্ত্রই হুতিদের হাতে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই হামলা ইসরায়েলি নেতৃত্বকে ফেলেছে গভীর চিন্তায়, কারণ এটি শুধু প্রতিরক্ষা ভেদ করেনি, বরং মনস্তাত্ত্বিক যুদ্ধেও খুলে দিয়েছে নতুন অধ্যায়। বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়ে হুতিরা আসলে বার্তা দিয়েছে তারা চাইলে ইসরায়েলের বাণিজ্যিক রুট, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল, এমনকি বেসামরিক জীবনও করে দিতে পারে অচল। হামলার পরপরই ইসরায়েলও পাল্টা জবাবে ইয়েমেনের রাজধানী সানায় অন্তত 10টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে করেছে বোমাবর্ষণ। এতে কয়েকজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকেই। হাওলাদার শামীম, RTV। দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সংঘাত একসময় এগোচ্ছিল পারমাণবিক যুদ্ধের দিকে। তবে সেই উত্তপ্ত পরিস্থিতি থামানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, বাণিজ্যিক চাপ আর কূটনৈতিক হুমকির মাধ্যমে তিনি থামিয়েছিলেন যুদ্ধের গতি। দর্শক, কি ছিল ট্রাম্পের বার্তায় সেটি জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। মে মাসের উত্তাল সময়ে ভারত ও পাকিস্তানের সংঘাত যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল ভয়ঙ্কর এক পারমাণবিক যুদ্ধের দিকে। কিন্তু ঠিক তখনই হোয়াইট হাউস থেকে ভেসে এলো এক ঝড়ো ঘোষণা, যা মুহূর্তেই বদলে দিল পুরো খেলার চিত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সেই সময় তিনি থামিয়েছিলেন যুদ্ধের গতি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংঘাত চলাকালীন ভূপাতিত হয়েছিল 7টি যুদ্ধবিমান। তবে এগুলো কোন দেশের ছিল সেই তথ্য প্রকাশ করেননি ট্রাম্প। তার বক্তব্যে উঠে আসে, যুদ্ধ থামানোর জন্য তিনি ব্যবহার করেছিলেন কূটনৈতিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক হুমকি। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন ও ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরেও উঠে এসেছে সেই চিত্র। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ক্রমেই যাচ্ছিল। তখন তিনি দুই দেশকে সরাসরি সতর্ক করে দেন, যদি যুদ্ধ না থামে তবে 24 ঘন্টার মধ্যে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। তিনি নাকি স্পষ্ট ভাষায় বলেছিলেন, তারা যদি লড়াই চালিয়ে যায় তাহলে প্রত্যেকের উপর শতভাগ শুল্ক আরোপ হবে। এর পরপরই নাকি দুই পক্ষ পিছু হটে যায় এবং কার্যকর হয় যুদ্ধবিরতি। তিনি আরও দাবি করেন, বাণিজ্য চাপ ও শুল্কের হুমকি ছিল তার প্রধান হাতিয়ার। তার কথায়, সেদিন এক রাতের মধ্যেই উত্তেজনা প্রশমিত হয় আর ওয়াশিংটন যুদ্ধবিরতির ঘোষণা দেয়। সেই মুহূর্তকে তিনি নিজেই বর্ণনা করেছেন এক দীর্ঘ রাতের আলোচনা হিসেবে। এরপর থেকে তিনি ডজন খানেকবার বলেছেন যে তিনি উত্তেজনা প্রশমনে সাহায্য করেছেন। ভারতের পক্ষ থেকেও মিলছে কিছু তথ্য। গেল জুনে ইন্দোনেশিয়ায় এক সেমিনারে দেশটির প্রতিরক্ষা অ্যাটাশে ক্যাপ্টেন শিবকুমার স্বীকার করেছিলেন, পাকিস্তানে বেসামরিক স্থাপনায় হামলার পর ভারতের হারাতে হয়েছিল বেশ কয়েকটি যুদ্ধবিমান। ভারতীয় গণমাধ্যমেও প্রকাশ পায় সেই তথ্য। ইউক্রেন যুদ্ধের মোড়ে নতুন অধ্যায়। রাশিয়ার অদম্য আগ্রাসনের মুখে যখন এলাকা ধরে রাখতে হিমশিম খাচ্ছে কিয়েভ, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ইউক্রেনকে দেওয়া হবে প্রায় ৩,৫০০ ক্রুজ মিসাইল। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনে পৌঁছাতে পারে শক্তিশালী এই অস্ত্র। কতটা ভয়ঙ্কর এই ক্রুজ মিসাইল, প্রতিবেদনে জানুন বিস্তারিত। একটা যুদ্ধ যা দীর্ঘদিন ধরেই কাঁপিয়ে তুলছে বিশ্বকে। একদিকে রাশিয়ার অদম্য আগ্রাসন, অন্যদিকে ইউক্রেনের টিকে থাকার লড়াই। আর সেই লড়াইয়ের মাঝেই যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্ত যেন গোটা বিশ্বে তুলেছে আলোড়ন। ইউক্রেনকে দেয়া হবে প্রায় ৩,৫০০ ক্রুজ মিসাইল। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনে পৌঁছাতে পারে এসব অস্ত্র। স্থানীয় সময় 23 আগস্ট শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ করেছে এই খবর। প্রতিবেদনে বলা হয়, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ৩,৩৫০টি ERAM ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ইউক্রেন। সর্বোচ্চ 280 মাইল পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই অস্ত্র। আগামী 6 সপ্তাহের মধ্যেই এগুলো পৌঁছাতে পারে ইউক্রেনে। তবে ব্যবহার করার আগে ইউক্রেনকে নিতে হবে পেন্টাগনের অনুমোদন, এমন শর্তও যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন জল্পনা, কারণ ইউক্রেনের সেনারা শুরু থেকেই হিমশিম খাচ্ছে এলাকা ধরে রাখতে। 2025 সালের শুরু থেকেই তারা রাশিয়ার কাছে হারছে একের পর এক অঞ্চল।
নতুন সেনা জোগাড় করতেও পড়ছে বেশ সমস্যায়। ঠিক এই পরিস্থিতিতে এমন শক্তিশালী অস্ত্র পাওয়া তাদের জন্য এক ধরনের নতুন আশার আলো। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই মিসাইল কি আদৌ বদলাবে যুদ্ধের ভাগ্য, নাকি বাড়িয়ে দেবে সংঘাতের মাত্রা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন, ইউক্রেন যদি রাশিয়ার ভেতরে আঘাত হানতে না পারে তবে তাদের জয়ের কোনো সুযোগ নেই। একই সাথে তিনি জো বাইডেন প্রশাসনের সময় দেওয়া নিঃশর্ত সহায়তারও সমালোচনা করেন। এমনকি গত জুলাইয়ে তিনি স্পষ্ট করে দেন, অতিরিক্ত অস্ত্রের ব্যয় বহন করবে ন্যাটোর ইউরোপীয় সদস্যরাও, যুক্তরাষ্ট্র একা নয়। ফ্রান্স ও জার্মানি সহ ইউক্রেনের প্রধান ইউরোপীয় সমর্থকরা ইতিমধ্যেই যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা অংশ হিসেবে আরো অস্ত্র পাঠানোর পক্ষ বেছে নিয়েছেন। অন্যদিকে রাশিয়ার অভিযোগ, পশ্চিমা এই সহায়তাই শান্তির পথে প্রধান অন্তরায়। তাদের দাবি, এই সহায়তা বন্ধ না হলে আলোচনার কোনো দরজা খোলা সম্ভব নয়। হাওলাদার শামীম, RTV। আফগানিস্তানের পর এবার মধ্যপ্রাচ্য থেকেও সরে যাচ্ছে মার্কিন বাহিনী। ইরাকের রাজধানী বাগদাদ ও আনবার প্রদেশের আইন আল আসাদ ঘাঁটি থেকে ধাপে ধাপে সরানো হবে জোটের সেনাদের। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এই পদক্ষেপ নিয়ে ইরাক সরকারের দাবি, এর মধ্য দিয়ে তারা বিশ্বকে জানাচ্ছেন দেশের নিরাপত্তা সামলাতে এখন প্রস্তুত বাগদাদ। নিজেদের নিরাপত্তায় কতটা প্রস্তুত বাগদাদ জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। আফগানিস্তানের পর এবার মধ্যপ্রাচ্য থেকেও বিতাড়িত হচ্ছে মার্কিন বাহিনী। একটা সময় ছিল যখন বাগদাদের আকাশে রাত দিন ঘুরে বেড়াতো যুদ্ধবিমান, কানে বাজত বিস্ফোরণের শব্দ। মার্কিন নেতৃত্বাধীন জোটের উপস্থিতি যেন মিশেছিল ইরাকের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গেই। এবার উল্টে যাচ্ছে সেই অধ্যায়ের শেষ পৃষ্ঠাও। সেপ্টেম্বর মাসের মধ্যেই শেষ হচ্ছে মার্কিনীদের এই দীর্ঘ উপস্থিতি। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানের এক সহযোগী জানিয়েছেন, রাজধানী বাগদাদ ও পশ্চিম আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে সরানো হবে জোটের বাহিনী। একসময় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করার জন্য গঠিত হয়েছিল এই জোট। বহু বছর ধরে টিকে থাকা সেই কাঠামো এখন গুটিয়ে নেওয়া হচ্ছে পারস্পরিক চুক্তির ভিত্তিতেই। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুসেন আল্লাভি বলেছেন, এই পদক্ষেপ শুধু বিদেশি সৈন্য সরানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর ভেতরে আছে এক নতুন বার্তা। তা হলো ইরাক এখন নিজেই নিজের নিরাপত্তা সামলাতে প্রস্তুত। সরকারের প্রতিশ্রুতি হলো তারা তাদের সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করবে, যাতে আর প্রয়োজন না হয় বিদেশি ভরসার। আল্লাভি বিস্তারিত জানাতে গিয়ে বলেন, এই প্রত্যাহার হবে 2 ধাপে। প্রথম ধাপ শেষ হবে 2025 সালের সেপ্টেম্বরে, আর সম্পূর্ণ মিশন শেষ হবে তার পরের বছরের সেপ্টেম্বরে। তবে তিনি এটাও পরিষ্কার করেছেন, ইরাক এ সময়ের পরেও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে চালিয়ে যাবে পরামর্শ ও সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা। আর এই পুরো কৌশলকে তিনি বলছেন দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ভিত্তি গড়ে তোলার উপায়। তার মতে ধাপে ধাপে সৈন্য সরানো শুধু ইরাকের জন্যই নয়, বরং যুক্তরাষ্ট্র ও অন্যান্য জোটভুক্ত দেশের সঙ্গেও সম্পর্ককে স্বাভাবিক করার একটি কৌশলগত পদক্ষেপ। বাগদাদের মানুষরা আজ হয়তো স্মৃতির অ্যালবাম উল্টে দেখছেন, বোমার শব্দ থেকে শুরু করে ধুলো ভরা রাস্তায় বিদেশি সৈন্যদের টহল। এখন প্রশ্ন একটাই, যুদ্ধের ছায়া সরিয়ে কি শান্তির নতুন ভোর দেখবে ইরাক, নাকি আবারও একই চক্রে ফিরে আসবে ইতিহাস? সময়ই দেবে যার উত্তর। হাওলাদার শামীম, RTV। দর্শক, সপ্তাহের বিশ্ব এই পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ট্রাম্প নেতানিয়াহুর গোপন আলাপ, 2 থেকে 3 সপ্তাহে শেষ হবে গাজা যুদ্ধ। ইসরায়েলি মন্ত্রীদের ভয়ঙ্কর প্রস্তাব, গাজাবাসীকে না খাইয়ে মারার পরিকল্পনা। ট্রাম্পের স্ত্রীকে এরদোয়ানের স্ত্রীর চিঠি, গাজা যুদ্ধ বন্ধের আকুতি। হুথিদের ভয়ঙ্কর মিসাইল হামলা, ভেদ করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। ট্রাম্প দিয়েছিলেন হুমকি, তাতেই থেমে গিয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ। ইউক্রেনের হাতে ভয়ঙ্কর মার্কিন ক্রুজ মিসাইল, শেষ আশা নাকি নতুন শুরু? আফগানিস্তানের পর এবারও ইরাক থেকেও বিতাড়িত মার্কিন বাহিনী। দর্শক, এই ছিল সপ্তাহের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।